আর মার খাওয়ার সময় নেই বললেন প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের মাঠে সতর্ক থাকার নির্দেশ। দলীয় কার্যালয়ে ঢুকতে না পেরে ফখরুলের ক্ষোভ, বিকল্প না পেলে নয়াপল্টনেই সমাবেশ করবে বিএনপি। পল্টনে সংঘর্ষের ঘটনায় ৩ মামলায় আসামি ৪৭৩, কালশী মাঠে সমাবেশ করলে সহযোগিতা করবে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাধীনতা বিরোধীরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, অভিযোগ ১৪ দলের, অরাজকতার বিপক্ষে বিক্ষোভ। বিশ্বকাপে কোয়ার্টারের লড়াই শুরু কাল, ব্রাজিলের সামনে ক্রোয়েশিয়া বাধা, আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সন্ধ্যা ৭টার ২১শে সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফারজানা আখি। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: মালয়েশিয়ায় জমি লিজ নিয়ে কৃষি, সার, বীজ, সেচে নীতি সহায়তা, প্রবাসী বাংলাদেশিদের জন্য অপার সম্ভাবনা। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে হাত দিয়ে মারতে আসবে সে হাত ভেঙে দিতে হবে। সারা দেশের দলের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। কেন্দ্রীয় কার্যালয়ের যৌথ সভায় গণভবন থেকে যুক্ত হয়ে শেখ হাসিনা বলেন, বিএনপি রাজাকারদের আর ক্ষমতায় আসতে দেয়া হবে না। বাকিটা জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলী, মহানগর ও সহযোগী সংগঠনগুলোকে নিয়ে যৌথ সভা। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তৃতায় বলেন, আওয়ামী লীগ ভেসে আসেনি, কারো পকেটের সংগঠন নয়, জাতির পিতার হাতে গড়া সংগঠন। আওয়ামী লীগ ভেসে আসেনি। আওয়ামী লীগের নেতাদের কথা মনে রাখা উচিত, ওরা ভেসে আসছে। আওয়ামী লীগ মাটি আর মানুষ থেকে গড়ে ওঠা সংগঠন, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতের। আর বিএনপির জন্মস্থান কোথায়? জিয়াউর রহমান পকেট, উর্দি পড়া পকেট থেকে বেরোইছে কাগজ, সেই হলো বিএনপির জন্মস্থান। তা আওয়ামী লীগ কারো পকেটের সংগঠন না। আর মার খাওয়ার সময় নেই উল্লেখ করে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। উন্নয়নের যে পরিকল্পনা করেছি, আমাদেরকে ক্ষমতায় থেকে সেই পরিকল্পনা বাস্তবায়ন করে বাংলাদেশকে উন্নত দেশ করতে হবে। এখানে যদি কেউ এসে ওইরকম দুটো বোমা মারে পুলিশের উপরে একটা আঘাত করে নানারকম করে চাল ডাল দিয়ে খিচুড়ি খাইয়ে এই সরকার হটায় দেবে, এত ভাত দুধ দিয়ে খায় না। সেই ৭৫ থেকে ২১ বছর শুধু মার খেয়েছি, ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত শুধু মাইরই খেয়েছি। বিএনপি মানুষকে কিছুই দিতে পারেনি, অগ্নি সন্ত্রাসীদের আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। এটা কোন গণতন্ত্র যে আগুন দিয়ে জীবন্ত মানুষ পুড়িয়ে মারে? সেটা তো একেবারে এখন। কিন্তু ২০০১-এ যে অত্যাচারগুলো আমাদের উপরে করেছে, আমরা ২০০৯ সরকার আসার পর গুনে গুনে সেই অত্যাচারের জবাব কিন্তু দিতে পারতাম। সে ক্ষমতা আওয়ামী লীগ রাখে, কিন্তু কই আমরা তো তা করি নাই। যে হাত দিয়ে মানুষকে আগুন দেবে সেই হাত ওই আগুনেই পোড়াতে হবে, পোড়ার যন্ত্রণাটা তাদের বুঝাই দিতে হবে। আর মার খাও না, আর ওই দুর্নীতিবাজ সন্ত্রাস অগ্নি সন্ত্রাসীদেরকে আর এই দেশে ক্ষমতা আসতে দেওয়া যাবে না, স্বাধীনতা বিরোধীদের আসতে দেওয়া যাবে না। তারেক রহমানকে ফেরাতে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। তত্ত্বাবধায়ক সরকার আসলে সেই মুচলেখা দিয়ে জীবনে আর কখনো রাজনীতি করব না, এই মুচলেখা দিয়েই তো তারেক জিয়া ইংল্যান্ডে চলে গেছিল। তাকে তো ইংল্যান্ডে জোর করে পাঠায়নি। দেশ নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলে জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেবো না, এটা হলো পরিষ্কার কথা আমার। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। সমাবেশের জন্য বিকল্প না পেলে নয়াপল্টনেই ১০ ডিসেম্বর বিএনপি সমাবেশ করবে বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১০ ডিসেম্বর ঢাকায় দেখিয়ে দেবেন তারা। এর আগে সকালে দলীয় কার্যালয়ে ঢুকতে না পেরে ক্ষোভ জানান বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন আতিক রহমান পূর্ণিয়া।
সকালে পল্টন কার্যালয়ে ঢুকতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের ব্রিফ করেন ক্ষুব্ধ বিএনপি মহাসচিব। সরকারের হীন পরিকল্পনা, চক্রান্ত, গণতন্ত্রকে ধ্বংস করবার জন্য, মানুষের অধিকারকে ধ্বংস করার জন্য আমার রাজনৈতিক দল হিসেবে আমার নিজের অফিসে যাওয়ার যদি আমি যেতে না পারি, তাহলে কি করে একজন রাজনৈতিক দলের নেতার কর্মীরা তারা কাজ করবে? বিকেলে বিএনপির চেয়ারপারসনের গুলশান অফিসে সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, আরামবাগ বা মতিঝিলে সমাবেশ করার অনুমতি না পেলে পল্টনেই সমাবেশ করবেন তারা। আমরা আমাদের যে সমাবেশ সেটা আমরা অনুষ্ঠান করব। এর জন্য আমরা চেয়েছিলাম আপনার নয়াপল্টনে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, তাই না? এখন সরকারের দায়িত্ব হচ্ছে যে তারা এই সমাবেশটাকে শান্তিপূর্ণভাবে কিভাবে করবে। আমরা অবশ্যই আমাদের সমাবেশের স্থলে আমরা যাব। অপেক্ষা করুন, ঢাকায় যা দেখবেন তা আপনারা নিজেরা সচক্ষে দেখবেন। সোহরাওয়ার্দী ময়দানে সমাবেশ না করার যুক্তি আবারও তুলে ধরেন মির্জা ফখরুল। এত বেশি স্থাপনা সেখানে তৈরি করা হয়েছে ভেতরে যে এটা আপনার একেবারেই আপনার সমাবেশের জন্য উপযুক্ত স্থান। 1, 2 নম্বর, ওখানে চারদিকে দেয়াল ঘেরা। যদি কোনো রকম একটা গোলযোগ বড় মিটিংয়ের সৃষ্টি হয়, স্ট্যাম্পেড হয়ে বহু লোকের মারা যাওয়ার সম্ভাবনা আছে। বিএনপি সমাবেশ স্থল নিজেই ঠিক করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আমরা বিএনপি আমাদের সমাবেশের স্থান আমরা নির্ধারণ করব, অন্য লোকে পুলিশ অথবা সরকার কেন নির্ধারণ করবে? আতিক রহমান পূর্ণিয়া, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিএনপি মিরপুর কালশী মাঠে সমাবেশ করলে সরকার সহযোগিতা করবে। রাজারবাগ পুলিশ হাসপাতালে পল্টনে বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত পুলিশ সদস্যদের দেখতে এসে একথা বলেন তিনি। এছাড়া বিএনপির পক্ষ থেকে বিকল্প প্রস্তাব থাকলেও জানানোর আহ্বান জানান তিনি। এদিকে নয়াপল্টনের সংঘর্ষের ঘটনায় 3 মামলায় 473 জনকে আসামি করা হয়েছে। আহমদ বাবুর প্রতিবেদনে রয়েছে বিস্তারিত। নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের উপর হামলায় আহত হয় পুলিশের 47 সদস্য। তাদের মধ্যে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন 30 জন, বাকি 16 জন হাসপাতালেই ভর্তি। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন 1 জন। বিকেলে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে আহত সদস্যদের দেখতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের মন্ত্রী বলেন, পুলিশের উপর হামলা করার মতো কোনো ঘটনা ঘটেনি, তারপরও বিএনপি ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। পরিস্থিতি সবসময় আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা যেটা মনে করি, তারা তাদের মাথায় শুভবুদ্ধির উদয় হোক, তারা তাদের একগুমি ছেড়ে হয় তারা সোহরাওয়ার্দী ময়দানে আসুক কিংবা কালশীতে যাক, তারপরও তারা আসুক, আমাদের কমিশনার সাহেবের সঙ্গে বসুক। আরও যদি তাদের কোনো অল্টারনেটিভ থাকে সেটা নিয়ে আলোচনা করতে পারেন তারা। বৃহস্পতিবারও বিএনপি কার্যালয়ের সামনে সড়ক বন্ধ করে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। ডিএমপির যুগ্ম কমিশনার সাংবাদিকদের জানিয়েছেন, পল্টন এলাকা নিরাপদ মনে না হওয়া পর্যন্ত যান ও জনসাধারণের চলাচল বন্ধ থাকবে। বিএনপি কার্যালয় ক্রাইম সিন এরিয়া বলেও জানান তিনি। বিএনপির এই পার্টি অফিস থেকে বোমা আমরা উদ্ধার করেছি, প্রচুর বোমা এখান থেকে নিক্ষেপ করা হয়েছে, যেটি অত্যন্ত দুঃখজনক। সো এইটিকে আমরা এখন একটি বোমা নিক্ষেপের স্থান হিসেবে অভিহিত করে, এটিকে একটি ক্রাইম সিন অভিহিত করে আমরা কিন্তু এটিকে কর্ডন করে রেখেছি। তাদের নামে বিভিন্ন ধারায় মামলা রেকর্ড করা রয়েছে, সেটি একটি চলমান প্রক্রিয়া, এখন আমাদের কাজগুলো চলছে। এদিকে আটক বিএনপি নেতাকর্মীদের ঢাকা সিএমএম আদালতে হাজির করে পুলিশ। এদের মধ্যে রিজভী সহ নেতাকর্মীদের কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। স্বাধীনতা বিরোধীরা গণতন্ত্র ও ভোটের নামে দেশকে অস্থিতিশীল করতে চাইছে বলে অভিযোগ করেছে 14 দল। জোটের সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, স্বাধীনতা বিরোধীদের অপরাজনীতি ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে। এদিকে তথ্যমন্ত্রী জানিয়েছেন, বিশৃঙ্খলা তৈরি করতে সরকার বিএনপিকে সমাবেশের অনুমতি দিতে পারে না। বিস্তারিত জানাচ্ছেন পার্থসারথী। দীর্ঘদিন পর ইস্কাটনে 14 দলীয় জোটের বৈঠকে সাম্প্রতিক রাজনীতির নানা দিক নিয়ে আলোচনা। স্বাভাবিকভাবেই বিএনপির গণসমাবেশ নিয়েও আলোচনা হয় বৈঠকে। সরকার বিরোধীদের যে কোনো অপচেষ্টা একসাথে মোকাবেলা করার সিদ্ধান্ত হয় বৈঠক থেকে। এছাড়া জানুয়ারি থেকে জেলায় জেলায় সমাবেশ করার সিদ্ধান্ত নেয় 14 দল। 14 দল যাতে আনুষ্ঠানিকভাবে আন্দোলন সংগ্রাম বা বৈঠকগুলি করে আরও সচল হয়, তার দিকে আমরা
তাদেরকে নির্দেশ পাঠান। বৈঠক শেষে 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, স্বাধীনতা বিরোধীদের সকল অপচেষ্টা একসাথেই মোকাবেলা করা হবে। আপনাদের এই অসাধ্য সুযোগ নিয়ে যারা পুঁজি করে আপনাদেরকে বিভ্রান্ত করছে, তারা দেশের মঙ্গল চাচ্ছে না। দেশকে একটা অরাজনৈতিক অসাংবিধানিক দেশে পরিণত করবার এই যে গভীর ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র আমাদের অবশ্যই মোকাবেলা করতে হবে। এদিকে সচিবালয়ে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিশৃঙ্খলা তৈরির জন্য সরকার কোনো সমাবেশের অনুমতি দেবে না। আমাদের দেশে শান্তিপূর্ণ সমাবেশ করার ক্ষেত্রে কোনো বাধা বিএনপিকে আমরা কখনো দেইনি। দেশে একটি গণ্ডগোল পাকানো, বিশৃঙ্খলা তৈরি করার উদ্দেশ্যেই তারা নয়াপল্টনের সামনে সমাবেশ করার জন্য গো ধরে, অথচ তাদেরকে বড় মাঠ বরাদ্দ দেওয়া হয়েছে এবং বিকল্প অনেকগুলো প্রস্তাব তাদেরকে দেওয়া হয়েছে, কোনোটাই তারা যেতে চায়নি। নয়াপল্টনে পরিকল্পিতভাবে বিএনপি অস্থিতিশীলতা তৈরি করছে বলেও অভিযোগ করেন তথ্যমন্ত্রী। শান্তিপূর্ণ সমাবেশ নয়, বরং গাড়িঘোড়া ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের উপর হামলা পরিচালনা করে সেটি তো কোনোভাবেই শান্তিপূর্ণ সমাবেশ নয়। তো কাউকে তো অশান্তি সৃষ্টি করার জন্য অনুমতি দেওয়া যায় না। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। নয়াপল্টনে আন্দোলনের নামে বিএনপির জ্বালাও পোড়াও এবং পুলিশের উপর হামলার প্রতিবাদে 66টি ওয়ার্ডে একসঙ্গে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। বিকেলে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে শুরু হয় বিক্ষোভ মিছিল। বিএনপি জামাত জোট যাতে সাধারণ মানুষের জান মালের ক্ষয়ক্ষতি করতে না পারে সেজন্য যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশনায় কর্মসূচি পালন করে যুবলীগ। যুবলীগ সবসময় বিএনপি জামাতের অশুভ চক্রের বিরুদ্ধে সোচ্চার বলে মন্তব্য করেন বিক্ষোভকারীরা। যুবলীগের পাশাপাশি আওয়ামী লীগ ও দলের সহযোগী সংগঠনগুলোও বিক্ষোভ মিছিল বের করে। সময় হলো বিরতির, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। বিশ্ব শান্তির জন্য যুদ্ধ পরিস্থিতি কাম্য নয় বললেন প্রধানমন্ত্রী, এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধন। প্রজন্ম থেকে প্রজন্ম ভারত বাংলাদেশের সম্পর্ক ধরে রাখার তাগিদ, বহুমুখী সম্পর্ক আরও জোরদার করার আহ্বান। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। শিল্প সংস্কৃতি যে কোনো রাষ্ট্রের আত্মপরিচয় বহন করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুদ্ধ পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে তা বন্ধেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। উদ্বোধন করেছেন 19তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হলো 19তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী। বিশ্বের 14টি দেশের 493 শিল্পীর আঁকা প্রায় 700 ছবি স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন কিংবা মুক্তিযুদ্ধে শিল্পীদের ভূমিকা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তখনও শিল্পী কামরুল হাসানের আঁকা পোস্টার এই সব জানোয়ারদের হত্যা করতে হবে, সেটাও আমাদের মুক্তিযোদ্ধাদের প্রেরণা জুগিয়েছিল, মুক্তিগামী মানুষকে দিয়েছিল নতুনভাবে প্রেরণা, যাতে দেশ দ্রুত স্বাধীনতা অর্জন করে। বা আমাদের উপর যে বর্বরোচিত হামলা চলছিল বাঙালির উপর, সেই চিত্রটা শুধু দেশে নয়, দেশে বিদেশে প্রতিটি ক্ষেত্রে মানুষের বিবেককে নাড়া দিয়েছিল। শিল্পীর তুলির আঁচড়ে দেশের সমাজ ব্যবস্থা, রাজনীতি ও আর্থসামাজিক চিত্র প্রকাশ পায় বলেও উল্লেখ করেন সরকার প্রধান। আমরা যখন এই মিলিটারি ডিক্টেটরদের বিরুদ্ধে আন্দোলন করি, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, এই সংগ্রাম নিয়ে বুকের বুকুলি নিয়ে বহু মানুষ আত্মাহুতি দেয়। সেই সময়ও শিল্পীর তুলিতেই ফুটে ওঠে বা লেখনীতে ফুটে ওঠে অথবা একটা স্কেচের মধ্য দিয়ে ফুটে ওঠে এদেশের মানুষের সেই মুক্তির বার্তা। বিশ্ব শান্তির জন্য যুদ্ধ পরিস্থিতি কাম্য নয় উল্লেখ করে যুদ্ধ বন্ধের আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। যুদ্ধের যে ভয়াবহতা সেটাও শিল্পীর আচরে উঠে আসবে, যাতে করে এই ধরনের যুদ্ধ যেন আর না হয়, পৃথিবীর মানুষ যেন শান্তিতে বাস করতে পারে এবং মানুষের জীবন মান যত উন্নত হয় সেটাই আমরা চাই। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।
প্রজন্ম থেকে প্রজন্ম ভারত বাংলাদেশের সম্পর্ক ধরে রাখার তাগিদ দিলেন বিশিষ্টজনেরা। ভারত বাংলাদেশ মৈত্রী দিবসের আলোচনায় বক্তারা বলেন, দুই দেশের বন্ধুত্ব টিকিয়ে রাখতে হবে, আর পারস্পরিক সহযোগিতায় ভারত বাংলাদেশের মধ্যে বহুমুখী সম্পর্ক আরও জোরদার করার উপর জোর দেন ভারতের হাইকমিশনার। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। রাজধানীর বনানীতে ঢাকা গ্যালারিতে বাংলাদেশ ভারত মৈত্রী দিবস উপলক্ষে সম্প্রীতি বাংলাদেশের আয়োজনে মিট দ্য সোসাইটি আলোচনায় অংশ নিয়ে মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান, ভারত বাংলাদেশের বন্ধুত্ব এবং দুই দেশের সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন অটুট রাখার কথা তুলে ধরেন বক্তারা। তারা বলেন, দুই দেশের নতুন প্রজন্ম ৭১কে ভুলতে বসেছে। এ অবস্থায় রক্তাক্ত ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্ম বাঁচিয়ে রাখার তাগিদ দেন আলোচকরা। বেশিরভাগ মানুষ এই ভালোবাসাটা বহন করছে। সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক জানান, স্বাধীনতা বিরোধী শক্তি এখনও তৎপর। বলেন, স্বাধীনতা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। অনেক কথা, অদ্ভুত অদ্ভুত কথা এখন পৃথিবীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যারা, ভারত বাংলাদেশ মৈত্রীর বিরুদ্ধে যারা, তারা কিন্তু বলে। সেই জন্যই বারবার করেই আজকে আমাদেরকে একত্রিত হতে হয়। যুদ্ধ করে দেশ এনেছি, যুদ্ধ করে দেশ রক্ষা করবো, দরকার হলে প্রাণ আবাদ। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ ভারতকে এগিয়ে যাওয়ার কথা বলেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক দিকে, অর্থনৈতিক বিষয় এবং রাজনৈতিক বিষয়, এটা খুব সতর্কতার সাথে আমাদের ঐক্যবদ্ধ শক্তি তৈরি করা এখন সময় এসেছে। প্রজন্ম টু প্রজন্ম এটা আমাদের ধরে রাখতে হবে। আলোচনায় অংশ নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মা বলেন, ভারত বাংলাদেশের বহুমুখী সম্পর্কের সাথে জড়িয়ে আছে আবেগ, ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য। India and Bangladesh are two important partners, not just in South Asia but in world today. We are doing a lot of things, cooperating with each other in the international arena. India will walk every step together with Bangladesh. It is with that spirit and commitment that we approach our relations with this very close friend of ours, and that is how we will continue to do it in future as well. ৭১-এর ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। আতঙ্ক সৃষ্টির প্রয়োজন নেই, দেশের অবস্থা মোটেই খারাপ নয়, আর পল্টনের ঘটনায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। কক্সবাজারের সেমিনার শেষে তিনি বলেন, বাংলাদেশের মতো এত স্বাধীনতা বিশ্বের কোথাও ভোগ করে না। মার্কিন মুলুককেও নিয়ম মেনে রাজনীতি করতে হয়, তবে বাংলাদেশ কেন নয়। ডক্টর মোমেন বলেন, জনগণের জান মালের ক্ষতি করলে সে যে কেউ হোক তাকে আইনের আওতায় আনা স্বাভাবিক প্রক্রিয়া। পল্টনে নিহতের ঘটনা নিয়ে কোনো রাজনীতি করতে দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন পররাষ্ট্রমন্ত্রী। আমাদের ইনফরমেশন অনুযায়ী দেশে কোনো আতঙ্কের সম্ভাবনা নেই। আর কেউ যদি আপনার শোভাযাত্রা করতে চায়, দে আর মোস্ট ওয়েলকাম, বাট দে হ্যাভ টু ফলো দ্য রুল, দ্য লিগাল প্রসেস অফ দ্য কান্ট্রি। যুক্তরাষ্ট্রতে আপনি কোনো মিটিং করতে পারবেন না 100 জনের বেশি যদি হয়। ইউ হ্যাভ টু হ্যাভ নট অনলি পারমিশন লাগবে, 100 জনের বেশি হলে 3 জন পুলিশ আপনি হায়ার করতে হবে, সিকিউরিটি হায়ার করতে হবে, এবং প্রত্যেকের জন্য আপনি ইন্স্যুরেন্স করতে হবে। মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুকের বিরুদ্ধে যে কোনো সময় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক এম সানাউল হক। বৃহস্পতিবার রাজধানীতে তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইলের 2 আসামির বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদনের বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় তিনি বলেন, ওসমান ফারুকের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে। তার বিরুদ্ধে 1971 সালে মানবতা বিরোধী অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। প্রত্যক্ষ সাক্ষীও পাওয়া গেছে। 2 মাসের মধ্যে প্রতিবেদন দেয়া হবে বলে জানান তিনি। অভিযোগ ওঠার পর 2016 সালে ওসমান ফারুক দেশ ছেড়েছেন।
মালয়েশিয়ায় কৃষি খামার করে তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশিরা। চুক্তিতে জমি লিজ নিয়ে বাণিজ্যিক ভিত্তিতে ধান চাষ, শাকসবজি ও মাছের খামার করে আর্থিক সচ্ছলতা লাভ করেছেন। মুনাফা বেশি পাওয়ায় খামারির সংখ্যা দিন দিন বাড়ছে। মালয়েশিয়া থেকে শেখ আরিফুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। মালয়েশিয়ায় সরকার ধান উৎপাদনে বিনামূল্যে পানি, কীটনাশক এবং সার সরবরাহ করে থাকে। আবার উৎপাদিত ধানও ভালো দামে কিনে নেয়। উৎপাদন ভালো না হলে ভর্তুকিও দেয় সরকার। এসব সুযোগ সুবিধা পেয়ে বাংলাদেশিরা সেখানে জমি লিজ নিয়ে ধান চাষ করে রাতারাতি সচ্ছল হয়ে উঠছেন। এক বছরে একই জমিতে দুইবার ধান চাষের পাশাপাশি চলে সবজি উৎপাদন। এই জমি নিয়ে অনেক সময় মালাইদের কাছ থেকে লিজ নিই, চীনাদের কাছ থেকে লিজ নিই, ইন্ডিয়াদের কাছ থেকে লিজ নিই। কিন্তু লিজ নেওয়ার পরে এদেশের সরকার আমাদের যা সহযোগিতা করে সেটা হলো, যেমন দেখেন 2-3 বার সার দেয়, ওষুধ দেয়। আবার এই ধান যদি কম হয়ে যায় আড়তে নিয়ে বেচার সময় তাও আবার সরকার মুনাফা দেয়। এই জন্য মানে এই দেশের সরকার অনেক সহযোগিতা করে। আমাদের ধান কাটার পরে আমাদের কাজ হচ্ছে তরকারি খেতে। আমাদের তরকারি ক্ষেত আছে, আমরা ওই জায়গায় কাজ করি। বছরে 2 বার ধান হয় এই জায়গায়। ধান চাষের পাশাপাশি সবজি ও মাছের খামার করে লাভবান হচ্ছেন প্রবাসী চাষিরা। আর্থিকভাবে লাভবান হওয়ায় বাড়ছে চাষির সংখ্যাও। ভালো মজুরি ও দেশীয় মালিক হওয়ায় এসব খামারে বাংলাদেশি শ্রমিকেরা কাজ করতে আগ্রহী বেশি। আমরা চাই যে এই সব সেক্টরে আমাদের বাংলাদেশ থেকে যদি আমাদের কর্মী আসে, তাদের যে টেকনোলজি, তাদের যে প্রক্রিয়াটা, সেটা আমাদের কর্মীরা আরও অভিজ্ঞতা হবে। পাশাপাশি আমাদের দেশের রেমিটেন্স প্রবাহ বাড়বে বলে আমরা মনে করি। বাংলাদেশি কর্মীর যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। এখানে প্রচুর ল্যান্ড রয়েছে, যেগুলো বাংলাদেশ সরকারের মাধ্যমে যদি উদ্যোগ নেওয়া হয় এইসব অনাবাদি জমিতে আবাদ করার এবং সেখানে বাংলাদেশিদের অন্তর্ভুক্ত করা হয়, তাহলে কিন্তু একদিকে যেমন আমরা জনশক্তি রপ্তানি করতে পারবো, অপরদিকে এখানে কিন্তু প্রচুর রেমিটেন্স কিন্তু পাঠানোর সুযোগ থাকবে। মালয়েশিয়ায় অনেক পতিত জমি রয়েছে, যেখানে বাংলাদেশিরা লিজ নিয়ে চাষ করলে আরও বেশি লাভবান হতে পারে। এজন্য সরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়া দরকার। টেক্স রিপোর্ট, 21 টেলিভিশন। বিশেষ আয়োজন বিজয়ের মাস। 1971 সালের 19 মার্চ পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে মুক্তিকামী বাঙালি। জয়দেবপুরের সেই প্রতিরোধ যুদ্ধে শহীদ হন বেশ কজন। গুলিবিদ্ধ হয়েছিলেন অনেক মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রতিরোধে সেই খবর জানাচ্ছেন রিয়াজ সুমন। উত্তাল মার্চের 1 তারিখে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে দিলেন। বাঙালিদের আর বুঝতে বাকি রইল না পশ্চিম পাকিস্তানের শাসকদের অভিসন্ধি। নো গভর্নমেন্ট ভার্সেস নেম। বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজপথ ছেড়ে অলিগলিতে। বঙ্গবন্ধু ইয়াহিয়ার ঘোষণার প্রতিবাদ জানিয়ে 3 থেকে 6 মার্চ হরতাল আহ্বান করেন। 7 মার্চ অনুষ্ঠিত হয় ঐতিহাসিক জনসভা। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধুর ভাষণের পর আন্দোলন দুর্বল করতে জয়দেবপুরের 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যদের অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেয় পাকিস্তানি হাইকমান্ড। কিন্তু মেজর KM শফিউল্লাহর নেতৃত্বে অস্ত্র জমা দিতে অস্বীকৃতি জানায় বাঙালি সৈন্যরা। 19 মার্চ গড়ে তোলে প্রথম সশস্ত্র প্রতিরোধ। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে মুক্তিকামী বাঙালিও যোগ দেয় সেই সশস্ত্র প্রতিরোধে। মূল উদ্দেশ্য ছিল যে বাঙালিদের কাছে অস্ত্র যাতে না থাকে। এই খবর বঙ্গবন্ধুর কাছে বলা হলে, জানানো হলে তিনি বললেন যে কোনো মূল্যে একে প্রতিহত করতে হবে। এবং বঙ্গবন্ধুর সেই নির্দেশ মোতাবেক আমি সুযোগ হয়েছিল সেই সর্বদলীয় সংগ্রাম কমিটি যেটা গঠিত হয়েছিল, তার আহ্বায়ক হিসাবে ব্রিগেডিয়ার জাহাঙ্গীরকে 19 মার্চ প্রত্যক্ষভাবে প্রতিরোধ করে সে যাতে 2nd ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অস্ত্র এবং সমরাস্ত্র কারখানার অস্ত্র
ঢাকাতে নিয়ে আসতে না পারে তার ব্যবস্থা করা। ঢাকায় তখন পরিস্থিতি দ্রুত পাল্টাচ্ছে। দিকে দিকে শুরু হয় সশস্ত্র মুক্তি সংগ্রাম। স্লোগান ওঠে, জয়দেবপুরের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। ইস্ট বেঙ্গল রেজিমেন্টও আমাদেরকে কিছু অত্যাধুনিক অস্ত্র দিয়ে সহযোগিতা করেছিল। সমরাস্ত্র কারখানা থেকেও আমরা কিছু অস্ত্র নিয়েছিলাম, আগেই নেওয়া ছিল। সেগুলো দিয়ে পাক এই যে ব্রিগেডিয়ার জাহাঙ্গীরের বাহিনীকে আমরা মোকাবেলা করেছি। যদিও পাক সেনাদের প্রতিরোধ গড়ে তুলতে সমান শক্তির প্রয়োজন ছিল, কিন্তু জাতির পিতার ৭ই মার্চের ভাষণ মুক্তিকামী বাঙালির বুকে জুগিয়েছিল দুর্দণ্ড শক্তি আর কঠিন মনোবল। বুক চিতিয়ে তাই জয়দেবপুরে হাজারো জনতা গড়ে তুলেছিল স্বাধীনতার প্রথম সশস্ত্র প্রতিরোধ। রিয়াজ সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। আবারও বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। গুজরাটের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় জয়কার, হিমাচল প্রদেশে কংগ্রেসের সাফল্য। সন্ধ্যা ৭টার ২১ সংবাদে আবারও আমন্ত্রণ। দেশের সার্বভৌমত্ব নিশ্চিতে যতটা সক্ষমতা দরকার সবটুকুই বাংলাদেশ নৌবাহিনী অর্জন করেছে বলে মন্তব্য করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন আহমেদ। ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ এর সেমিনারে তিনি বলেন, দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে সমুদ্রের নিরাপত্তা নিশ্চিতে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে নৌবাহিনী। সেমিনারে ৮ দেশের নৌপ্রধানরা বলেন, একা কারো পক্ষে সমুদ্রকে নিরাপদ করা সম্ভব নয়। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, হাতে হাত রেখে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সহযোগিতা দিয়েই তা সম্ভব। সাথে অংশীদারিত্ব থাকতে হবে বলেও মনে করেন তারা। আমাদের সভরেন্টি মেনটেন করার জন্য যতটুকু সক্ষমতা দরকার, বর্তমান সরকারের নেতৃত্বে আমরা ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিচিত হয়েছি। আমরা ওরকম কোনো আপনার যুদ্ধের মধ্যে জড়াতে চাই না, বাট শত্রুপক্ষ আমাদেরকে যদি কোনো কারণে আঘাত করে আমরা কিন্তু নিশ্চুপ হয়ে বসে থাকবো না। সেই সক্ষমতা আমরা ইনশাআল্লাহ অর্জন করেছি। দেশের কল্যাণে কৃষি ও উৎপাদন খাতে কর সহায়তা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। জাতীয় ভ্যাট দিবস ও সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এবছর ১৭% ভ্যাট আর ১৫% আয়কর বেড়েছে বলেও জানান তিনি। অনভ্যস্ততার কারণে এখনও ভ্যাট আহরণে ইএফটি মেশিনের ব্যবহার যথাযথ হচ্ছে না বলেও মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। ১০ ডিসেম্বর ভ্যাট দিবস এবং ১৫ই ডিসেম্বর পর্যন্ত ভ্যাট সপ্তাহ পালনের কথাও জানান তিনি। বাংলাদেশের বিভিন্ন খাতে ভর্তুকির ক্ষেত্রে আইএমএফ নিরুৎসাহিত করলেও ভিন্ন নামে পশ্চিমা দেশেও কর সহায়তা আছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। আইএমএফ যেটা বলে আসতেছে সেটা হলো যে ভর্তুকির জায়গা, ইন দ্য ফর্ম অফ ভর্তুকি, ক্যাশ সাবসিডি, ভর্তুকি, এই জায়গাগুলোয় তাদের আপত্তি। সেটা তো আমার সেক্টরের বিষয় নয়। ইভেন এই যদি বলি ভর্তুকি, সেটাকেও কিন্তু একভাবে বললে ভর্তুকি আসে, আরেকভাবে বললে কিন্তু সাপোর্ট হয়ে যায়। আমরা হয়তো সেটাকে ভর্তুকির ফর্ম থেকে সাপোর্টের ফর্মে নিয়ে যেতে পারি, কিন্তু কিছু কিছু জায়গায় যারা বলে বা যে সমস্ত জায়গা থেকে আসে সেই সমস্ত জায়গা থেকে আরও বেশি ভর্তুকি দেয়। যদি বলি জাপান, কৃষিক্ষেত্রে কি পরিমাণ ভর্তুকি দেয়। যদি বলি ইউরোপিয়ান কান্ট্রিজ, কৃষিক্ষেত্রে যদি ভর্তুকি না দেয় তাহলে ইউরোপে এক তো ফসল উৎপাদন হবে না। গত কয়েকদিন ধরে হাসপাতালে ফুটবল কিংবদন্তি পেলে। শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। সুস্বাস্থ্য কামনায় বার্তা ভক্তদের পাচ্ছেন তিনি। কিছুদিন আগে খবর এসেছিল লাইফ সাপোর্টে আছেন পেলে, তবে তা সত্য নয় বলে জানান পেলের মেয়ে ফাবিয়া। জানান ৮২ বছর বয়সী সাবেক এই ফুটবলার ৩ মাস আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন। তারপর থেকেই শ্বাসতন্ত্রের সমস্যা হচ্ছে তার। কিছুদিনের মধ্যে বাড়ি ফিরবেন বলে আশা করছে পেলের পরিবার। পরিবারের আশা, ব্রাজিলের ৬ষ্ঠ বিশ্বকাপ জয়ের সাক্ষী হবেন কিংবদন্তি এই ফুটবলার। ভারতের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সাকিব আল হাসানের অধিনায়কত্বে এই দলের নতুন মুখ জাকির হাসান। ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ খেলতে না পারা তামিম ইকবাল প্রথম টেস্টেও খেলতে পারছেন না। তবে ঘরোয়া ক্রিকেটে বাজে পারফরমেন্সের পরও টেস্ট দলে সুযোগ পেয়েছেন সাবেক অধিনায়ক মুমিনুল হক ও মাহমুদুল হাসান জয়। এছাড়া এই সিরিজে অভিষেক হতে পারে পেসার রেজাউর রহমান রাজার। 14 ডিসেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। বিকাশ ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাচ রিঅ্যাকশন। বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল লাইন আপ চূড়ান্ত হয়েছে। ফ্রান্স, ক্রোয়েশিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, মরক্কো, পর্তুগাল লড়বে সেমিতে ওঠার লড়াইয়ে। বাংলাদেশের বেশিরভাগ ফুটবল দর্শক সমর্থক মনে করছেন ব্রাজিল অথবা আর্জেন্টিনার ঘরেই উঠবে এবারের বিশ্বকাপ। যখন থেকে সাপোর্ট করি বা ফুটবল দেখি তখন থেকে ব্রাজিল সাপোর্ট করি এবং আমি আশা রাখি এবং আমি বিশ্বাস করি যে এবার আমাদের হেক্সা মিশন পূরণ হচ্ছে। মেসির অনেক বড় ফ্যান, মানে মেসি ইজ মাই লাভ বলা যায়, ক্রাশ লাভ। আর এটা ওর লাস্ট বিশ্বকাপ, সো আমি চাচ্ছি যে বিশ্বকাপটা ওর হাতে উঠুক। ব্রাজিলের সাপোর্টার অনেকদিন ধরে ব্রাজিলকে সাপোর্ট করি, সো আমার মনে হয় যে এবারও ব্রাজিলই বিশ্বকাপ নিতে পারবে। কে ব্রাজিল কে আর্জেন্টিনা সেটা বড় কথা না, কে ভালো খেলতেছে, কার খেলাটা ভালো লাগতেছে সেটা আমাদের কাছে প্রাধান্য দেওয়া উচিত। বলতে আমার প্রথম থেকে আমার ব্রাজিল ভালো লাগে, আমি সবসময় ব্রাজিলেরই সাপোর্ট করি। আমার ব্রাজিল পছন্দ না, আমার আর্জেন্টিনা পছন্দ, কিন্তু ব্রাজিল হচ্ছে জিতবে মনে হয়। আমি আশা করি যে ফ্রান্স আর আর্জেন্টিনা ফাইনাল খেলবে। মরক্কো যেভাবে স্পেনকে হারালো এবং বিভিন্ন ধরনের অঘটন হচ্ছে, ব্রাজিলের মতো দল ক্যামেরুনের সাথে হেরে গিয়েছে এবং দুই পরাশক্তি যে এখনও রয়েছে আর্জেন্টিনা বা ব্রাজিল, তারাও যে খুব বেশি ইজিলি করে ফেলবে আসলে বলাটা খুব মুশকিল। কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে যে অবস্থা হবে। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। আর মার খাওয়ার সময় নেই বললেন প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের মাঠে সতর্ক থাকার নির্দেশ। দলীয় কার্যালয়ে ঢুকতে না পেরে ফখরুলের ক্ষোভ, বিকল্প না পেলে নয়া পল্টনেই সমাবেশ করবে বিএনপি। পল্টনে সংঘর্ষের ঘটনায় 3 মামলায় আসামি 473, কালশী মাঠে সমাবেশ করলে সহযোগিতা করবে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাধীনতা বিরোধীরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, অভিযোগ 14 দলের, অরাজকতার বিপক্ষে বিক্ষোভ। এবং বিশ্বকাপে কোয়ার্টারের লড়াই শুরু কাল, ব্রাজিলের সামনে ক্রোয়েশিয়া বাধা, আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2054 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।